This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল কাটোয়ার অগ্রদ্বীপের মেলা থেকে দা কিনেছিলেন দিলীপ ঘোষ। ছবি দেখিয়েছিলাম আমরা, আর আজ বললেন দা দিয়ে নারকেল কাটবেন। বললেন বটে, সঙ্গে রামনবমীতে অস্ত্র নিয়ে নামার ডাকও দিলেন দিলীপ ঘোষ। কি বলছে বাংলার শাসক দল? আবার তরজা শুরু হয়ে গিয়েছে। যতবার রামনবমী ততবার বিতর্ক। অস্ত্র হাতে রামনবমীর মিছিল রাজনৈতিক বিতর্কের পারদ আরও জড়িয়েছে। কখনো তরোয়াল, কখনো গদা, কখনো কাটারি। গত বছর লোকসভা ভোটের মধ্যেই রামনবমী পড়েছিল। প্রচারের মঞ্চ থেকে বিজেপি নেতাদের নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। আগামী 6 এপ্রিল কি অস্ত্র হাতে মিছিলের পুনরাবৃত্তি হতে চলেছে? হিন্ট দিয়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমাদের রামনবমী হচ্ছে শস্ত্র শাস্ত্র দুটোরই একসঙ্গে উপস্থাপন, তো সেখানে সশস্ত্র হিন্দু সমাজ বেরোনো উচিত। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত, তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সশস্ত্র হতেই কি কাটোয়ার অগ্রদ্বীপের মেলায় দা কিনতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে? বিজেপির প্রাক্তন সাংসদ বলেছিলেন, একবার বলুন দাদা, একবার কি কাজে লাগবে? দা রামনবমী আছে সামনে, সব কাজ হয়ে যাবে এক দাতে। মঙ্গলবার বলেছিলেন সব কাজ হয়ে যাবে। বুধবার অবশ্য বললেন, বাড়িতে নারকেল দিয়ে গেছে এক বস্তা, আমার বাড়িতে দা নেই, তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তো আর নারকেল ভাঙা যায় না, তো একটা দা কিনলাম আমি। তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়ে গেছে, দিলীপ দার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে। দিলীপের অস্ত্রাগার কেমন, এরপর তারও একটা হিন্ট দিয়েছেন দিলীপ। সঙ্গে রামনবমীর সশস্ত্র মিছিলের ডাক। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, সবই ট্রেডিশনাল যা কিছু অস্ত্রশস্ত্র দেবতাদের হাতে আমার কাছে আছে। লোকে পেলে আমাকে ধরিয়ে দেয়, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এরকম মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। আমাদের রামনবমী হচ্ছে শস্ত্র শাস্ত্র দুটোরই একসঙ্গে উপস্থাপন, তো সেখানে সশস্ত্র হিন্দু সমাজ বেরোনো উচিত। কেন অস্ত্র দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ ঘোষ। দেখানোর দরকার যে নিঃশস্ত্র হয়ে নির্বল হয়ে বেঁচে থাকো না, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো শস্ত্র নিয়ে বেঁচে থাকো। দুনিয়াতে শস্ত্রের প্রতিযোগিতা। আমরা যদি শস্ত্র না রাখি, চীন যেমন পিটি দিয়ে গেছে, যে সে পিটি দিয়ে যাবে। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত, তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অস্ত্র রাখার নিদান অবশ্য দিলীপই প্রথম দিলেন না। সুকান্ত মজুমদার থেকে অর্জুন সিং, বিজেপি নেতাদের মুখে একই কথা বারবার ঘুরে ফিরে এসেছে। সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান, তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। অস্ত্র না ধরলে বাংলায় আপনি আগামী দিন 2026-এর পরে যদি মমতা ব্যানার্জি আবার শাসনে থেকে যায়, বাংলায় কোনো ভোট হবে না। রামনবমী আসতে এখনো দিন 10 বাকি। তার আগেই অস্ত্রে শান দেওয়া শুরু দিলীপের। উত্তেজনার পারদ অবশ্য দোলের দিন থেকেই চড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। রামনবমী ও রাজনীতি কি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না? উনি সংবাদ মাধ্যমকে ডেকে দা কিনছেন, তার অর্থ তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছেন। আর একজন রাজনীতিবিদ যখন সংবাদ মাধ্যমকে ডেকে দা তরোয়াল কিনছে, তার মানে তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা এরকম আস্ফালন করবে আর শুধু হিন্দুর গীত তুলবে। বাংলার হিন্দুরা অনেক বুদ্ধিসম্পন্ন এবং শিক্ষিত ভদ্র সমাজে বিলং করে। তারা এরকম এদের এই উগ্র হিন্দুত্ববাদকে খুব একটা পাত্তা দেন না। মহাকুম্ভের বছরে রামনবমী, অযোধ্যায় রাম মন্দির তৈরির 2য় বছরে রামনবমী। উদযাপনে বিন্দুমাত্র ফাঁক রাখতে নারাজ বঙ্গ বিজেপি। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, দিলীপ ঘোষ মানেই কিন্তু বিতর্ক। আর এবার খড়গপুরে বিক্ষোভ দেখানো মহিলাদের পুতনা বললেন দিলীপ ঘোষ। মায়ের আসনে সীতাকে বসাবো, শূর্পণখা পুতনাকে বসাবো না, তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো, মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম,
বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে, কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসিস। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। দিলীপের এই বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে বিজেপি, শোনাবো আপনাদের। ওদের কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না, এরা রাজনীতির আবর্জনা। প্রত্যেকের এক একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গির উপরে পরিস্থিতি মোকাবিলা করবার যে দিক সেগুলোও নির্ধারিত হয়ে থাকে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তি একই দলের থেকেও প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও থাকতে পারে। পরিস্থিতি বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার উপরে নির্ভর করে। ধরো যে আপনি মাংস রান্না করবেন, মাঠে বসেছেন মাংস রান্না করতে, সব জিনিস আছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো, তাহলে সেটা একটা পরিস্থিতি। আবার হঠাৎ করে বৃষ্টির বদলে ঝোড়ো হাওয়া উঠলো, ফলে পরিস্থিতি নির্ভর আছে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের রাস্তা আছে, যেটা নিশ্চিতভাবে বাইরে বলবার মতন নয়। উনি যদি এই নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টুতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। যদিও বিজেপি গভীরভাবে মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, ফলে মহিলাদের এইভাবে অপমান করা এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক। 1, 2 হচ্ছে যে আমার যেটা এটা বলতে পারি যে ওনা এই পুতনা উপমার পরিপ্রেক্ষিতে ওনাকে বধিবে যে দুর্গাপুরে দেখেছি সে, ওনারে বধিবে যে খড়গপুরেও বাড়িছে সে। রামনবমীর আগে ঈদ, আর তার আগে বিজেপির নতুন প্রোগ্রাম স্বাগতে মোদি। মুসলিমদের বাড়িতেও পৌঁছে যাবে গেরুয়া শিবিরের উপহার। সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনই কি তাহলে লক্ষ্য? এই প্রশ্নের পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে, বঙ্গ বিজেপি কি বিড়ম্বনায় পড়বে না? সমালোচনার সুযোগ হাতছাড়া করছে না বাংলার শাসক দল। সামনেই ঈদ, বৈশাখী এবং ইস্টার। তার আগে মুসলিম, শিখ এবং খ্রিস্টানদের জন্য বিজেপির বিশেষ উপহার। দেশ জুড়ে সওগাতে মোদি কিট বিলি করবে গেরুয়া শিবির। 32 লক্ষ মানুষের হাতে তুলে দেওয়া হবে শুকনো ফল, বেসন, সুজি, সিমুই, চিনি এবং সালোয়ার কামিজ। বিজেপির 32,000 স্বেচ্ছাসেবী দেশ জুড়ে উপহার তুলে দেবেন। প্রত্যেক স্বেচ্ছাসেবীকে 100 বাড়িতে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় মসজিদ, গুরুদ্বার, গির্জায় যেতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। 2019 সালে লোকসভা ভোটে জেতার পর স্লোগানে সামান্য বদল আনে বিজেপি। सबका साथ, सबका विकास, सबका विश्वास। सबका साथ, सबका विकास और अब सबका विश्वास, ये हमारा मंत्र है। সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনই কি লক্ষ্য? ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই যেমন মুর্শিদাবাদের ইমাম মুয়াজ্জেমরা প্রশংসায় পঞ্চমুখ। ভালোভাবে দেখছি উনি মানে একজন প্রধানমন্ত্রী হচ্ছে একটা দেশের মানে অভিভাবক, এটা ইচ্ছা, ভালো ইচ্ছা, এটা আমরা ভালো চোখে দেখছি। দিন কয়েক আগে বিতর্ক বাড়িয়েছিল বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার। সেই রাজ্যের এই মুসলিম প্রধান জেলায় এমন প্রতিক্রিয়া বিজেপির জন্য নিশ্চিতভাবেই অক্সিজেন। কিন্তু সওগাতে মোদি কিট বিলি করতে গিয়ে বঙ্গ বিজেপি কি রাজনৈতিকভাবে বেকায়দায় পড়বে না? তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ বারবার তোলে বিজেপি। ইদানিং শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার তো বলেই চলেছেন, তারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। বঙ্গ বিজেপি নেতাদের এই সুরের সঙ্গে দিল্লি বিজেপির সবগাতে মোদির সুর কি আদেও মিলছে? বিজেপি নেতাদের যুক্তি, দেখুন সে আমাদের মাইনরিটি মোর্চার প্রোগ্রাম, তারা ঠিক করছে। তিনি প্রধানমন্ত্রী, তার কাছে সমস্ত ধর্ম সম্প্রদায় সমান, সবার সুরক্ষার দায়িত্ব, সবাই ভালো থাকে এটা দেখার দায়িত্ব। আমাদের রাজনীতি সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু একটি বিশেষ সমাজকে খালি ভোটের জন্য তোষণ করব আর তাদেরকে গরিব রেখে দেবো সারা জীবন,
দেখাচ্ছি তোমাদের জন্য এই করছি, তাদের ছেলে মেয়েদের স্টাইপেন্ডটা পর্যন্ত লুট হয়ে যাবে 225 কোটি টাকা। কী ধরনের রাজনীতি এটা, কার জন্য করছে? তৃণমূল অবশ্য চিমটি কাটার সুযোগ হাতছাড়া করছে না। তো মোদি করে রমজান মাসে বিভিন্ন জায়গায় মুসলিমদের কিট দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর লোকেরা, তাই তো? ওটা কি মুসলিম তোষণ নয়? এদের পশ্চিমবাংলায় বিজেপির মাটি পাটি হারিয়ে গেছে, বুঝলে না? ওই ধর্ম নিয়ে পড়ে থাকতে হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে সবসময় তেনার ভাষণে বলেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এই শুভেন্দু অধিকারী বেশ কয়েক মাস আগে কলকাতায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে হামারা সাথ मैं उनका साथ। তার মানে মোদিজিকেও তিনি মানতে চাননি বা মোদিজির ভাষাও তিনি ভালোভাবে বুঝতে চাননি। ঈদের আগে উপহার তুলে দেওয়ার পর কি মুসলিমদের নিয়ে রাজনৈতিক অবস্থান বদলাবে বাংলার বিজেপি, নাকি উপহার বনাম তোষণ চর্চা আরও চলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও বোমায় বিদ্ধ শৈশব। মুর্শিদাবাদের বহরমপুরের ৪৯ পাড়ায় বোমা ফেটে গুরুতর জখম এক নাবালক। যা পরিস্থিতি, সন্তানদের বাড়ির বাইরে খেলতে পাঠাতেও দুবার ভাবছেন অভিভাবকরা। শৈশব আবার যেন বন্দী হয়ে পড়ছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় পঞ্চায়েত প্রধানের দুয়ারে মিষ্টির প্যাকেট, ভিতরে তাজা বোমা। পুলিশ গিয়ে ২টি তাজা বোমা উদ্ধার করে। সকালে কলার বাগানে খেলছিল সাকিবুর রহমান। বাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সে। সেই ব্যাগ কুড়িয়ে বাড়ি নিয়ে আসে ১১ বছরের সাকিবুর। সেখানেই ঘটে বিপত্তি। বোমা ফেটে জখম সাকিবুর ও তার মা। এই ঘটনায় শোরগোল পড়ে যায় বহরমপুরের ৪৯ পাড়ার বহরা গ্রামে। ঝুলাতে রাখা ছিল, কিন্তু ছেলেরা বুঝতে পারেনি যে ওই ঝুলাটাতে বোম ভরা। বাড়ি নিয়ে চলে এসেছিল? বাড়ি নিয়ে এসেছিল। একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হচ্ছে এই শিশু, আক্রান্ত শৈশব। কবে হুঁশ ফিরবে প্রশাসনে? এত বোমা কোথা থেকে আসছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। বোমাবিদ্ধ শৈশব রাজ্যে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বোমা ফেটে জখম হয়েছে শিশু, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। চলতি মাসের ১৪ তারিখ মুর্শিদাবাদ জেলাতেই বোমা ফেটে আহত হয় এক শিশু। বছর দুয়েক আগে ওই জেলাতেই স্কুল চত্বর থেকে বোমা উদ্ধার হয়েছিল। ২রা ফেব্রুয়ারি ২০২৩ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বোমা ফেটে জখম হয় ৩ শিশু। ওই বছরের ১৯শে জানুয়ারি ওই একই জেলায় ডালখোলায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছিল ৩ জন শিশু। ২৩শে ডিসেম্বর ২০২২ বীরভূমের মার গ্রামে বোমা ফেটে এক নাবালকের মৃত্যু পর্যন্ত হয়েছে। জখম হয়েছিল আরও এক নাবালক। ওই মাসে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বোমা ফেটে আহত হয় এক নাবালক। ২২শে নভেম্বর হুগলির ব্যান্ডেলের একটি স্কুল থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। একই দিনে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমায় আহত হয় এক কিশোর। নভেম্বর মাসেই মালদার মানিকচকে বোমা ফেটে জখম হয়েছিল ২ শিশু। ২৫শে অক্টোবর উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয়েছিল ৭ বছরের শিশু। জখম হয় ১০ বছরের এক বালক। ২৪শে এপ্রিল ২০২২ মালদায় বোমা ফেটে আহত হয় এক শিশু। দিকে দিকে বোমা, গুলি। আর কত শিশুর রক্ত ঝরবে? কোথা থেকে আসছে বোমা? কারা মজুত করছে বোমা? এই বাংলা কোথায় চলেছে? আমি মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে বলবো আপনারা দ্রুত ব্যবস্থা নিন। তো আমরা এসব নিয়ে প্রতিবাদে নামবো। রমজান মাস পার হলে আমরা প্রতিবাদে নামছি মুর্শিদাবাদ জেলা জুড়ে। হয়তো পুলিশ কিছু করছে, পুলিশ ধরছে, পুলিশ অ্যারেস্ট করছে, কিন্তু দেখবেন মূল আসামি যারা আজকে টাকার বিনিময়ে এই সমস্ত আর্মস, অ্যামুনিশন প্লাস বোমগুলো রাখছে, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না। বাড়ির সিঁড়িতে পড়ে মিষ্টির প্যাকেট। সেই প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ। প্যাকেটের মধ্যে ২টি তাজা বোমা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ি থেকে ২টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আর আমার সেইভাবে কোনো শত্রু নেই। আপনি তো একজন পঞ্চায়েত প্রধান, সেই হিসেবে কি আপনার করার প্রতি কোনো সন্দেহ আছে? আমার কোনো সন্দেহ নেই। হয়তো কেউ শত্রুতা করে বা হয়তো মনের মধ্যে কোনো রাগ আছে, একটা হুমকি দেওয়ার মতন বা কিছু এরকম একটা ভয়ভূত দেখানো, এটাই এছাড়া কিছু না। কোথা থেকে এলো বোমা? কারা রেখে গেল? তদন্তে দেগঙ্গা থানার পুলিশ। কৌশিক ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা।
রাজ্যে ফের নারী নির্যাতনের অমানসিক ঘটনা। ধানের জমি থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ। শুধু তাই নয়, মহিলাকে খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ পোড়ানোরও চেষ্টা। আমডাঙ্গার হরিশ্চন্দ্রপুরের ঘটনায় চাঞ্চল্য। খুনিদের খোঁজে হন্যে পুলিশ। ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যে। সাত সকালে চাষ করতে গিয়ে কৃষকদের চোখ কপালে, কারণ জমিতে মহিলার আধ পোড়া দেহ, যা দেখে বুধবার সকালে আমডাঙ্গার চণ্ডীপুর পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর গ্রামে উত্তেজনা। এই সেই জায়গা যেখানে অর্ধনগ্ন অবস্থায়, অর্ধদগ্ধ অবস্থায় মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার। ফাঁকা জমি থেকে অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার হয়েছে। দেহে অগ্নিদগ্ধ হওয়ার চিহ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙ্গা থানার পুলিশ। প্রাথমিকভাবে তাদের অনুমান, শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে। তারপর ফাঁকা জমিতে দেহ নিয়ে আসা হয়। প্রমাণ নষ্ট করতে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে মহিলা। আচ্ছা, ওনার 35-40 বছর বয়স হবে। আমরা সকালে এসেছি, শুনে এসেছি, ঘুমতে উঠে এসেছি এরকম মার্ডার হয়েছে, ওই পড়েছিল এই পর্যন্ত। অপরাধের কিনারা করতে পুলিশ কুকুরকে কাজে লাগানো হয়েছে। মৃতের পরিচয় জানতে আশপাশের থানাগুলিকে সতর্ক করা হয়েছে। কোথাও কোনো নিখোঁজ ডায়েরি রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। গ্রামের জমিতে অজ্ঞাত পরিচয় মহিলার দগ্ধ দেহ দেখতে পেয়ে নিরাপত্তা নিয়ে চিন্তিত বাসিন্দারা। মাঠের মধ্যে এখন এই মেয়েদের যা হচ্ছে, মহিলাদের যা হচ্ছে, এইসবটা কিন্তু উচিত না। ভয় তো লাগছে, মনে তো একটা আতঙ্ক এসে গেছে। ভয় তো লাগবে, আমরা মহিলা, সেও মহিলা মরেছে, আমাদের তো একটা ভয় জাহানে থাকবেই। এটা পুলিশ দেখছে, আপনারা নিশ্চিতভাবে জানেন অপরাধ আপনি কখনো ঠেকাতে পারবেন না। আপনাকে দেখতে হবে অপরাধী শাস্তি পাচ্ছে কিনা, গ্রেপ্তার হচ্ছে কিনা। আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, মমতা ব্যানার্জির আমলে অপরাধীরা ছাড় পায় না। খুনের তদন্ত করছে আমডাঙ্গা থানা। কেন দুষ্কৃতীরা এই জায়গা বেছে নিল, কি হয়েছিল, কেন মহিলাকে খুন করা হলো, সবটাই তদন্ত করছে পুলিশ। আমডাঙ্গার হরিশ্চন্দ্রপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এদিকে আবার পাটুলিতে বৃদ্ধার রহস্য মৃত্যু। বিছানায় দগ্ধ মৃতদেহ, মুখের উপরে বালিশ। ঘটনাস্থলে পুলিশ, হোমিসাইড শাখার অফিসাররা। খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ। বন্ধ ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। ফ্ল্যাটের দরজা ভেঙে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা বৃদ্ধার ছেলে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাটুলি থানার অন্তর্গত বাঘাযতীন বিদ্যাসাগর কলোনিতে এই ফ্ল্যাটের একেবারে নিচের তলা থেকে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, আজ 12টা থেকে 12:30 নাগাদ হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় এলাকার মানুষজন। এবং পরবর্তীকালে যখন সেই ফ্ল্যাটের ভিতরে ঢোকে, তখন দেখতে পায় যে মালবিকা মৈত্র নামে এক মহিলা, যার বয়স আনুমানিক 72 বছর, তিনি বিছানার উপর তার দেহ শোয়ানো রয়েছে এবং আগুন জ্বলছে। পরবর্তীকালে স্থানীয় মানুষজন জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে এবং দেখতে পায় যে এই মহিলার মুখে কিন্তু একটি বালিশ চাপা দেওয়া রয়েছে এবং যে খাটের উপর এই মহিলা শোয়ানো অবস্থায় রয়েছে সেই খাটটা কিন্তু পুরোপুরিভাবে আগুনে জ্বলছে। ইতিমধ্যেই কিন্তু লালবাজারের হোমিসাইড শাখা, পাটুলি থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। মহিলার দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার পর থেকে কিন্তু মহিলার ছেলে, যার নাম হচ্ছে অভিষেক মৈত্র, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং এই ঘটনার পিছনে খুন না দুর্ঘটনা, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় কুণালের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।